আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে। এই অবস্থায় আপনি 10 বছর মেয়াদি একটি ই পাসপোর্ট মাত্র 2 দিনে পেতে চান। এমনটা হইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমি একজন ব্যক্তির পাসপোর্ট হারিয়ে গেছে, তিনি কিভাবে নতুন একটি পাসপোর্ট মাত্র 2 দিনে পাবেন তার পরিপূর্ণ গাইডলাইনটি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে জেনে নিই কী কী বিষয় জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। কিউআর কোড বিশিষ্ট জিডি কিভাবে পাবেন সেটি আমি দেখাবো। সুপার এক্সপ্রেস ফর্ম ফিল আপ করা দেখাবো। 10,350 টাকা ব্যাংকে জমা করতে হয় সেটিও দেখাবো, এবং ফাইল সাজানো পাসপোর্ট অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে ফিঙ্গারে যাবেন সেটিও দেখাবো। যেহেতু এই ব্যক্তির পাসপোর্টটি হারিয়ে গেছে, তাই তার একটি জিডি করা লাগবে, এবং কিউআর কোড বিশিষ্ট জিডিটি কিভাবে অনলাইন থেকে তুলবেন সেটি দেখাবো। যার পাসপোর্ট হারায়নি তারও কিন্তু এই একই নিয়ম, শুধুমাত্র তিনি জিডি করবেন না, জিডি বাদে অন্য সকল বিষয়ে কিন্তু একই নিয়ম। তাই এই ভিডিওটি ফলো করলে উভয় ব্যক্তির জন্যই কাজ হয়ে যাবে। এরপর সুপার এক্সপ্রেস মানে আমরা যেটি জানি, মাত্র 2 কার্যদিবসে যেই পাসপোর্টটি পাওয়া যায় তাকে সুপার এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম বলা হয়। আর এই পদ্ধতিতে পাসপোর্ট করতে হলে 10,350 টাকা ব্যাংকে জমা দিতে হয়। আমি বিকাশ দিয়ে এই টাকা জমা করে আপনাদেরকে দেখাবো, তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে লেটেস্ট ইনফো বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি, দেওয়ার চেষ্টা করি। আমি যেই কাজ করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি সরাসরি আপনাদেরকে শেয়ার করি, এতে করে আপনারা নিজের কাজে প্লাস গ্রাহক সেবা দিয়ে আয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এবং যে কোনো বিষয়ে জানতে হলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা ফেসবুক থেকে দেখতে চান তারা লেটেস্ট ইনফো বিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। মূল পর্বে চলে যাই। আমি কি কি ডকুমেন্ট গ্রাহকের কাছ থেকে নিয়েছি খেয়াল করে দেখুন। আমি তার এনআইডি কার্ডের কপি নিয়েছি, তার কাছ থেকে একটি এনআইডি কার্ডের ভেরিফাই কপি নিয়েছি, তার পাসপোর্টের কপি নিয়েছি, এবং তার কাছ থেকে জিডির কপি নিয়েছি। এনআইডি কার্ডের ভেরিফাই কপি নির্বাচন কমিশনে গেলে 230 টাকা জমা দিলে আপনারা এটি পেয়ে যাবেন। আর জিডির বিষয়টি হলো, যদি পাসপোর্ট আপনার হারিয়ে না থাকে তাহলে জিডি করবেন না, আর হারিয়ে থাকলে আপনি অনলাইনের মাধ্যমে জিডি করবেন। এখানে জিডির কপি 3টি দেখতেছেন, আসলে 3টি জিডি না, একটি জিডি 3 ধরনের কপি। পার্থক্য কি আমি এখনই আপনাদেরকে বলতেছি। আমরা জানি যে বর্তমানে জিডি অনলাইনে করতে হয়, gd.police.gov.bd এই সাইটটির মাধ্যমে জিডি করতে হয়। এই সাইটটির মাধ্যমে আপনি জিডির আবেদন করলে সর্বপ্রথম আপনি এই ধরনের একটি কপি পাবেন, যেই কপিটি আপনাকে থানায় নিয়ে এন্ট্রি করাতে হবে। যখন এন্ট্রি করাবেন তখন কপিটি এমন হয়ে যাবে, অর্থাৎ এখানে সিল স্বাক্ষর চলে আসবে থানার। এরপর অনলাইন থেকে আপনি কি করবেন, এটির একটি কিউআর কোড ভার্সন ডাউনলোড করবেন, তখন হয়ে যাবে এই ধরনের ডিজাইন। উপরে দেখুন কিউআর কোড রয়েছে। আশা করি আপনারা এই তিনটি পৃষ্ঠার পার্থক্য বুঝতে পেরেছেন। একটি পৃষ্ঠা হলো অনলাইনে জিডি আবেদন করার সাথে সাথে যেটি পাওয়া যায়, এবং এরপরের পৃষ্ঠাটি আমি দেখিয়েছি থানায় গিয়ে এন্ট্রি করার পরে যেটি পাওয়া যায়। এরপরের পৃষ্ঠাটি হলো কিউআর কোড বিশিষ্ট পৃষ্ঠা, যেটি অনলাইন থেকে প্রিন্ট দিতে হয়। কিভাবে প্রিন্ট দিতে হয় সেটি আমি একটু দেখিয়ে নিই, একটু শর্টকাটে দেখিয়ে নিই। আমি এখানে একটি ইউজার আইডিতে লগ ইন করি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন সম্পন্ন হয়ে গেলে তদন্তাধীন এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখুন যে আবেদন, এই আবেদনে ক্লিক করলেই আপনার কিউআর কোড বিশিষ্ট জিডিটি চলে আসবে। এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। আশা করি কিউআর কোড বিশিষ্ট জিডি পাওয়ার নিয়ম আপনারা জেনে গেছেন। এখানে আরেকটি বিষয় বলে নেই, যদি সার্ভার বিজি থাকে, কিউআর কোড বিশিষ্ট জিডিটি তুলতে না পারেন, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে যেটি করণীয়, এটি নিয়ে গেলেও হবে, তবে এই যে রঙিন কপি মানে মূল কপিটি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে বাধ্যতামূলক, ফটোকপি নিলে চলবে না। আর কিউআর কোড বিশিষ্ট জিডি যদি পেয়ে যান সেটি কিন্তু ফটোকপিও চলবে, কারণ এটি ভেরিফাই হবে, শুধুমাত্র কিউআর কোডটি স্ক্যান করলে হবে। এটি ফটোকপি আর অরিজিনালের কোনো পার্থক্য নেই। কিন্তু যদি আপনি কিউআর কোড বিশিষ্ট জিডিটি না পান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কালার সিল বিশিষ্ট থানার থেকে যে সিলটি দেয় রঙিন, এটি মূল কপি, এটি আপনাকে জমা দিতে হবে। তারা এখানে ট্র্যাকিং নম্বর আছে, সেই ট্র্যাকিং নম্বর দিয়ে ভেরিফাই করে নেবে। যে কোনো কাজে কিউআর কোড থাকলে কাজগুলি সহজ হয়, দ্রুত হয়। ভারতীয় ভিসার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কিউআর কোড বিশিষ্ট জিডি জমা দেওয়ার জন্য। জিডির বিষয়টি আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। জিডি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা
ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি কি পেলাম। পাসপোর্টে কপি পেলাম, এনআইডি কার্ডের কপি পেলাম, এনআইডি কার্ডে ভেরিফাই কপি পেলাম এবং জিডির কপি পেলাম। এখন কি করব, আমাদের যে তালিকা ছিল তালিকা অনুযায়ী দেখি জিডির কপিগুলো সুপার এক্সপ্রেস ফর্ম ফিল আপ করবো। সুপার এক্সপ্রেস ফর্ম ফিল আপ করার জন্য আমরা কোথায় যাব, ই পাসপোর্টের ওয়েবসাইটে যাব, epassport.gov.bd এই সাইটটিতে আসবো। এখানে দেখুন পাসপোর্টের ফিস লেখা আছে, সেখান থেকে একটু আপনাদের দেখিয়ে নিই। 10 বছর মেয়াদি সুপার এক্সপ্রেস ডেলিভারি 10,350 টাকা জমা দিতে হবে। দেখুন যে ব্যাংক জমার পরিমাণ এখানে 10,350 টাকা লেখা আছে এবং সময় বলা আছে কি সুপার এক্সপ্রেস ডেলিভারি উইদিন 2 ওয়ার্কিং ডে ফ্রম দ্য বায়োমেট্রিক এনরোলমেন্ট। আপনি ফিঙ্গার দেওয়ার পরে 2 কার্যদিবস, বৃহস্পতিবার ফিঙ্গার দিলেন, শুক্রবার কার্যদিবস, শনিবার কার্যদিবস হবে না, এগুলা বন্ধের দিনগুলা কার্যদিবস গণনা হয় না, এটি আপনিও জানেন। ওপেন ডে, অফিস খোলা থাকবে এমন দিনগুলা কার্যদিবস হিসেবে গণ্য করা হয়, তাই এটি বলা হয়েছে যে 2 ওয়ার্কিং ডে, অফিসিয়াল ডে, অফিস ডে, অফিস ওপেন ডে। ফর্ম ফিল আপে চলে যাই। ফর্ম ফিল আপ করার জন্য এই সাইটে এসে সর্বপ্রথম আমাদেরকে সাইন ইন করতে হবে, লগ ইন করতে হবে, একটি অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমার চ্যানেলেই এই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রয়োজনে আমি ভিডিওর লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা কমেন্টের প্রশ্ন করলে তখন আমি দিয়ে দিব, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলে এখানেও পেয়ে যাবেন। আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম, এরপর আই এম হিউম্যান এখানে টিক দিতে হবে। এরপর একটু নিচে এসে সাইন ইন বাটনে ক্লিক করলাম। এরপর কি করতে হবে, অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে। কিন্তু এই লিঙ্কটি, এই সুইচটি, এই বাটনটি হাইড করা। দেখুন আমার ক্লিকটি নিতেছে না, কারণ কি, কারণ হলো দ্য ম্যাক্সিমাম অ্যালাউড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ 6, অর্থাৎ একটি ইমেল দিয়ে 6টি পাসপোর্টের আবেদন করা যায়, তা সর্বোচ্চ কমপ্লিট করা আছে, মানে 6টি আবেদন কমপ্লিট করা আছে, তাই আমাকে বলতেছে যে আর নতুন কোনো পাসপোর্টের আবেদন নিবে না। এখন করণীয় কি, এখন করণীয় হলো অন্য একটি ইমেলে লগ ইন করা, অথবা একটু নিচে এসে খেয়াল করা কোনো পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিনা। এই যে দেখুন একটু নিচে এসে আমরা দেখতেছি পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে। এই যে দেখুন পাসপোর্ট ইস্যুড, মানে কাস্টমার বা গ্রাহক তার পাসপোর্ট অফিস থেকে নিয়ে এসেছে, তাই এখানে আমাকে পাসপোর্ট অফিস বলতেছে যে এটা ডেলিভারি হয়ে গেছে, তুমি চাইলে এই আবেদনটি ডিলিট করে দিতে পারো। এখান থেকে আমি ডিলিট বাটনে ক্লিক করে পুনরায় ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে গেল। দেখুন সুইচটি অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে আমি আরও ডিলিট করে দিতে পারি, আরও একটি ডিলিট হয়ে গেল, আরও একটি ডিলিট হয়ে গেল, আরও একটি ডিলিট হয়ে গেল এবং আরও একটি ডিলিট হয়ে গেল। এখন রইল একটা, সেটিও কিন্তু পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। পাসপোর্ট রেডি আছে, ডেলিভারির জন্য রেডি আছে, যে কেউ যার পাসপোর্ট তিনি পাসপোর্ট অফিসে গেলে কিন্তু নিয়ে আসতে পারবেন, তখন এটিও ডিলিট হয়ে যাবে। আমি কিন্তু আবার 6টি আবেদন করতে পারবো। একটি ইমেল দিয়ে 6টি করে আবেদন করা যায়। আপনার 10টি ইমেল দিয়ে 10টি অ্যাকাউন্ট খুলে নিলে আপনি 60টি আবেদন করতে পারবেন। আমার প্রায় 100-এর উপরে ইমেল খোলা আছে। যাই হোক, আমরা মূল বিষয়ে চলে যাই। এরপর করণীয় কি, আমরা সুইচ পেয়ে গেলাম, পাসপোর্টের আবেদনে যাব, যাওয়ার আগে অ্যাকাউন্টে যাব, এখান থেকে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে একটু নিচে এসে এখানে যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি কেটে দিয়ে যেই গ্রাহকের পাসপোর্টে ফর্ম ফিল আপ করবো তার মোবাইল নাম্বারটি আমি এখানে দিব, 0 বাদে পরবর্তী 10টি ডিজিট এখানে দিলাম, দিয়ে একটু নিচে এসে সেভ বাটনে ক্লিক করব। এখানে এই টিকটি দেওয়ার প্রয়োজন নেই, এই টিকটি দিলে অসুবিধা হবে। এই টিকটি কেন দিবেন না আমি এখনই বলছি। দেখা গেল আপনার ইমেল দিয়ে আপনি 6 জনকে 6টি পাসপোর্ট ফর্ম করে দিলেন, টিক সবাইকে দিলেন, কিন্তু সর্বশেষ টিকটি যেটি দিবেন ওই ব্যক্তি কিন্তু মেসেজ পাবে, আগের ব্যক্তিরা মেসেজ পাবে না। মেসেজ নোটিফিকেশন দেখুন, এই যে SMS নোটিফিকেশন, এই জন্য এখানে কোনো টিক দিবেন না। মেসেজ অবশ্যই পাবে, মেসেজ পাওয়ার আরেকটি প্রসেস আছে, একটু সামনে আমি দেখাইতেছি। এখানে টিকটি দিবেন না, এতে এলোমেলো হবে যেহেতু একাধিক ব্যক্তির। আর যদি একটি ইমেল দিয়ে একজন ব্যক্তি আপনার ইমেল দিয়ে আপনার পাসপোর্ট আবেদন করে অবশ্যই টিক দিয়ে দিবেন। আর এখানে যে নাম রয়েছে এই অ্যাকাউন্টে, এই নাম কোনো গুরুত্বপূর্ণ না, এখানে যেমন আছে একটি ডিফল্ট নাম দিয়ে রাখবেন, ABCD দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। আমি সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলাম, চেঞ্জেস সেভ সাকসেসফুলি। এরপরে আমি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করি, এই যে দেখুন অ্যাপ্লাই অনলাইন। এরপর অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এখানে গেলাম। আমি টোটাল বিষয়টি বুঝাইতে কিন্তু সময় লাগতেছে, কিন্তু আপনারা শেখার পর খুব দ্রুত কাজটি করতে পারবেন। একটি পাসপোর্ট ফর্ম আমার মতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না, 2 মিনিটেও হয়ে যায়, দ্রুত কাজ করলে 2 মিনিটেও হয়ে যায়, কিন্তু খেয়াল করে কাজ করবেন। শিখতে 20 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগুক, শেখার পর পরিপূর্ণ বিষয়টি শিখে তারপরে আপনি এবার দ্রুত করুন বা স্লো করুন, এটা আপনার ব্যাপার। কারণ এটি একটি
এটার মাধ্যমে একটি গ্রাহকের সুন্দর একটি সার্ভিস দেওয়া হবে, সার্ভিসের বিনিময়ে আপনার একটা আর্থিক সাপোর্ট হবে, প্লাস নিজের কাজেও লাগাতে পারবেন। তাই বিষয়টি ভালোভাবে শিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। পাসপোর্টের ফর্ম ফিল আপের প্রথম ধাপে আমরা আসলাম। এখানে কয়েকটি ধাপ আছে, বাম পাশে স্টেপগুলো রয়েছে, একটি করে স্টেপ কমপ্লিট করবে, একটি করে স্টেপ ওপেন হবে। এখন কিন্তু আমি ক্লিক করলে কোনো স্টেপ, সব স্টেপ হাইড করা। প্রথম ধাপ, পাসপোর্ট টাইপ। কী ধরনের পাসপোর্ট আমি চাই? এখানে রয়েছে অর্ডিনারি পাসপোর্ট না অফিসিয়াল পাসপোর্ট। যারা সরকারি চাকরিজীবী তারা যদি চান এনওসি বা জিও দিয়ে পাসপোর্ট করবেন, সেক্ষেত্রে এনওসি বা জিও সিলেক্ট করবেন। এনওসি দিয়ে পাসপোর্ট করতে গেলে অবশ্যই আগে এনওসি তাকে নিতে হবে। অফিসিয়াল জিও পেলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার, জিও মানে গভর্নমেন্ট অর্ডার, সরকারের খরচে তিনি বিদেশ যেতে পারবেন, সেক্ষেত্রে জিও লাগে। এই ধরনের পাসপোর্টগুলো কীভাবে করবেন সেই ভিডিওগুলো আমি খুব দ্রুতই আপনাদেরকে দিয়ে দেবো, আমার ভিডিও লিস্টেই আপনারা পেয়ে যাবেন। আমি অর্ডিনারি পাসপোর্ট দিলাম। যারা সরকারি কর্মকর্তা তারা অনেকেই কিন্তু আবার সরকারি কর্মকর্তা হয়েও অর্ডিনারি পাসপোর্ট করেন, এনওসি বা জিও দিয়ে পাসপোর্ট করতে চান না, তারা এইভাবে করবেন যেভাবে আমি এখন করতেছি। অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, এই ধাপ কমপ্লিট। দ্বিতীয় ধাপে চলে আসলাম, এই ধাপ হলো পার্সোনাল ইনফরমেশন। এখানে খেয়াল করুন, সর্বপ্রথম এখানে টিকটি দিবেন না, এই টিকটি দেওয়ার প্রয়োজনে, এই টিকটি দিলে ওই যে পেছনে যে অ্যাকাউন্ট দেখেছিলাম সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু নাম চলে আসবে। ওখানে আমি কাস্টমার লিখে রাখছি, দেখুন এখানে কাস্টমার নামটি চলে আসছে, এই টিকটি আমরা দিব না। এরপর শুরু করব মেল ফিমেল দিয়ে, জেন্ডার দিয়ে আর কি, জেন্ডার মেল না ফিমেল। সবচেয়ে মারাত্মক অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন এই অপশনটিকে আমি এত গুরুত্ব দিতেছি? এই জন্যই যে দেখা হলো আপনি প্রতিদিন 20টা 30টা ফর্ম ফিল আপ করেন, হঠাৎ করে ভুল করে আপনি ফিমেল রে মেল দিলেন অথবা মেল রে ফিমেল দিলেন, অথবা এখানে টাচ করতে আপনি ভুলে গেলেন ফিমেল, মহিলা ব্যক্তিটা পুরুষ ব্যক্তি দিয়ে দিলেন। এতে কি হবো? এতে দেখা গেল আপনি ভুল দিলেন, পাসপোর্টের ফর্ম প্রিন্ট করার পর চেক করতেও আপনি ভুলে গেলেন, পাসপোর্ট অফিসের কর্মকর্তাও খেয়াল করলেন না। মেশিন কি করবে? পাসপোর্টটি প্রিন্ট করে দেবে, এটি মেশিনেও চেক হয় না। মেশিনে এটি যে ফিমেলকে মেল দেওয়া হয়েছে, মেলকে ফিমেল দেওয়া হয়েছে, এটি কিন্তু মেশিনে আটকায় না। যার ফলে পাসপোর্টটি তৈরি হয়ে যাবে। হাতে নেওয়ার পরে যদি দেখেন যে মেল ফিমেল হয়ে গেছে বা ফিমেল ব্যক্তিটা মেল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি মারাত্মক অসুবিধা পড়বেন, আপনার পাসপোর্টটি বাদ। 100% পাসপোর্টটি আবার করতে হবে, ওই পাসপোর্ট দিয়ে কোনো কাজে লাগবে না, জরিমানা দিতে হবে। এই জন্য আপনি কি করবেন, এটি খেয়াল করে করবেন এবং প্রিন্ট করার পরও চেক করবেন, পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার পরও ডেলিভারি স্লিপে চেক করবেন মেল ফিমেলটা ঠিক আছে কিনা। আমি পরবর্তী ধাপে এগিয়ে যাই। এরপর নামের অংশ, গিভেন নেম এবং সারনেম। নামের দুইটি অংশ, নামটিকে দুইটি ভাগে বিভক্ত করবেন। যদি নাম 3টি অংশ থাকে 2 অংশ দিবেন গিভেন নেমে, 1 অংশ দিবেন সারনেমে। আমি যেহেতু এই ব্যক্তির নাম 2 অংশ, গিভেন নেমে নামের প্রথম অংশ দিলাম বিপ্লব এবং সারনেমে নামের দ্বিতীয় অংশ দিলাম গাজী, বিপ্লব গাজী। যদি এমন থাকতো এমডি বিপ্লব গাজী, তাহলে গিভেন নেমে দিতাম এমডি বিপ্লব আর সারনেমে দিতাম গাজী। এভাবে আপনি নামকে আপনার পছন্দ মতো ভাগ করে নেবেন, কোন কোন অংশ কোথায় চান। একবার পাসপোর্ট হয়ে গেলে পরবর্তী পাসপোর্টে কিন্তু ওভাবে মিলিয়ে নেবেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে নেই যে এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল আছে কিনা সেটি কিন্তু আমি দেখে নিয়েছি, পুরোপুরি মিল আছে, অর্থাৎ নামের বানানে মিল আছে, ইংরেজি পিতার নাম মাতার নাম ঠিক আছে, জন্ম তারিখ ঠিক আছে, এই তথ্যগুলি কিন্তু ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে অবশ্যই এনআইডি কার্ড বরাবর পাসপোর্ট চাইতে হইতো এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অঙ্গীকারনামা দিতে হইতো। এই বিষয়ে কিন্তু আমি সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি যে মিল না থাকলে কিভাবে করবেন, ওই বিষয়ে আরও বেশ কয়েকটি ভিডিও আসবে। এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা পাবলিশ হওয়া মাত্রই পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কাজে যাদের পাসপোর্ট আছে, হারিয়ে যাক বা না হারাক, পাসপোর্টের সাথে আইডি কার্ডটি মিল আছে কিনা সর্বপ্রথম স্টেপই কিন্তু এটি চেক করা। তার পরবর্তীতে সিদ্ধান্ত যে পাসপোর্ট কয়দিনে চায়, কি ধরনের ব্যাংক জমা দিবেন, কতদিন ডেলিভারি চান, হারিয়ে গেছে কিনা, ওই বিষয়গুলো পরে সর্বফার্স্ট চেকিংটাই কিন্তু পাসপোর্ট এবং আইডি কার্ড ঠিক আছে কিনা। এই জন্যই আমি বলি যে ভিডিও স্কিপ না করে, না টেনে দেখুন, কারণ শেখার জন্য কিন্তু প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ। আপনি শিখা মিস করবেন, মিস করলে আপনার লস। যেহেতু আপনি গ্রাহক সার্ভিস দিবেন, আপনি একবার পরিপূর্ণ বিষয়টি শিখে নেবেন। এরপর পেশা, সিলেক্ট প্রফেশন, প্রাইভেট সার্ভিস, তিনি চাকরি করেন তাই তার পেশা আমি প্রাইভেট সার্ভিস দিলাম। এরপর ধর্ম ইসলাম, যার যা ধর্ম সেই অনুযায়ী ধর্ম এখানে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার, এখানে একটু আগে আমরা যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম অ্যাকাউন্টে সেই মোবাইল নাম্বারটি এখানে আবার দিয়ে দিলাম। এরপর
বার্থ ডাটা জন্মগত তথ্য, যেমন তার জন্মগত দেশ কোনটি, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ অটো ডিফল্ট সেট করা আছে, এবং জন্মগত জেলা আইডি কার্ডে এবং আগের পাসপোর্টে দেখে নেবেন। অবশ্যই আইডি কার্ডে যেটি আছে সেটি বসাতে হবে। যদি পাসপোর্টে ভুল থাকে ভুলটি দিবেন না। আইডি কার্ড অনুযায়ী আপনাকে বাধ্যতামূলক এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আপনার আইডি কার্ডটি কোন জেলা থেকে করা সেটি এখানে দিতে হবে। দেখা গেল অন্য ডিস্ট্রিক্ট থেকে করা, আপনি আরেক ডিস্ট্রিক্টে ফাইল জমা দিতেছেন, সেই কিন্তু আইডি কার্ডের পেছনে দেখবেন জন্মগত জেলা কোনটি সেটি এখানে দিতে হবে। অনেক সময় দেখা যায় অন্য জেলার এক জেলার মানুষ আরেক জেলায় চাকরির জন্য থাকেন, বসবাস করেন, কিন্তু আইডি কার্ডের পিছনে জন্মগত জেলা দেখা জানা নেই। তখন সেটি কিভাবে জানা যায়? তখন সেটি জানতে হবে এনআইডি কার্ডের ভেরিফাই কপির মাধ্যমে, অনলাইন কপির মাধ্যমে সেই বিষয়টি খুব সহজেই আপনারা জানতে পারবেন। এরপর আমি দিব তার জন্ম তারিখ, তার জন্ম তারিখ দিলাম। এরপরে বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশি, বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ, মানে এই পাতার তথ্যগুলি ফিল আপ হয়ে গেল। কী কী দিলাম? নাম দিলাম, নামকে 2 ভাগে মেল ফিমেল দিলাম, নামকে 2 ভাগে বিভক্ত করলাম, গিভেন নেম এবং সার নেম। যাদের এক শব্দ এক নাম, সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র সার নেম ফিল আপ করবেন, গিভেন নেম না, শুধুমাত্র সার নেম। অনেকে ভুল করে ওই শব্দটি 2 ঘরে দেন। নাম কিন্তু যদি আমি বিপ্লব 2 জায়গায় দেই তাহলে নাম হয়ে যাবে বিপ্লব বিপ্লব। এই জন্য একটি শুধু বিপ্লব যদি হইতো তাহলে আমি সার নেমে বিপ্লব দিতাম। এটাই নিয়ম, ফিক্সড নিয়ম, এটাই, ভুল করবেন না। এরপর কি কি দিয়েছি? তার পেশা দিয়েছি, তার ধর্ম দিয়েছি, তার মোবাইল নাম্বার দিয়েছি, তার জন্মগত জেলা দিয়েছি, তার জন্ম তারিখ দিয়েছি এবং জন্মসূত্রে বাংলাদেশে বাই বার্থ দিয়েছি। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে আসলাম, 3 নং ধাপে। এই ধাপ শেষ, অ্যাড্রেস ধাপে আসলাম, ঠিকানার ধাপ। প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এরপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা পাসপোর্টে যেটি আছে সেটি দিতে হবে, অথবা পাসপোর্টে যদি মনে করেন যে ভুল আছে বা যদি মনে করেন পাসপোর্টের ঠিকানাটি পরিবর্তন করবেন, তাহলে পরিবর্তন করে যেই ঠিকানাটি আপনি চান সেটি কিন্তু স্থায়ী ঠিকানা হিসাবে আপনাকে দিতে হবে, কারণ এই ঠিকানাটি পাসপোর্টে আসবে, বর্তমান ঠিকানা পাসপোর্টে আসবে না। আমি আগে স্থায়ী ঠিকানাটি দিই, এরপর বর্তমান ঠিকানার বিষয়টি আপনাদেরকে আর একটু ডিটেলস বলতেছি। তার জেলা মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জ দিলাম। এরপরে তার গ্রামের নাম দিব। এরপরে গ্রামের নামের পাশাপাশি অন্য কোনো শব্দ থাকলে, ওয়ার্ড নাম্বার থাকলে আগের পাসপোর্টে সেইগুলা দিবেন, রোড নাম্বার থাকলে দিবেন, সেক্টর থাকলে দিবেন। অর্থাৎ আপনার কমপ্লিট ঠিকানাটি এই 2 লাইনের মধ্যে শেষ করবেন। জেলা এবং ডাকঘর এগুলি আলাদা। ডাকঘরটি এখানে দিলাম, ডাকঘরে ঘরে 3 অক্ষর লিখলাম, চলে আসলো ডাকঘর। এই যে দেখুন 3 অক্ষর লিখলাম, 1 2 3 অক্ষর লিখলে আপনার কাঙ্ক্ষিত ডাকঘরটি চলে আসবে। জাস্ট সিলেকশন করে দিবেন। এরপর থানা দিলাম, থানা দিলাম। আর জেলা, ডাকঘর এবং থানা বাদে অন্য যেই বাড়তি শব্দগুলো থাকবে এই 2 ঘরে দিয়ে দিবেন। সিটি, ভিলেজে, রোড, ব্লক, সেক্টরে দিয়ে দিবেন। একটু নিচে আসি। এখন এই ঠিকানা এবং এই ঠিকানা এক হবে কিনা সেটি নির্ভর করবে আপনি পাসপোর্টটি কোথায় ফিঙ্গার করবেন, কোন অফিস থেকে আপনার পাসপোর্টটি তৈরি করাবেন। স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেল, এখন বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় অবশ্যই টিক দিবেন। এখানে টিক দিলে ওই ঠিকানাটি এখানে চলে আসলো, কিন্তু এখানে আপনাকে আরেকটি বিষয় বুঝতে হবে। আমি টিক দেওয়ার কারণে এই পাসপোর্টটি কোথায় জমা দিতে হবে দেখুন, একটু নিচে অটো সেট হয়ে গেছে, রিজিওনাল পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে এটি জমা দিতে হবে। যদি আপনি চান যে ঢাকায় জমা দিবেন, ঢাকার কোনো আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিবেন, সেক্ষেত্রে এই টিকটি উঠিয়ে দিয়ে ঢাকার ঠিকানা দিতে হবে, যে ঠিকানায় জমা দিতে চান। অথবা আপনি যদি চান অন্য কোনো জেলা থেকে আপনার পাসপোর্টটি করাবেন, তাহলে কিন্তু সেই জেলার নাম আপনাকে দিতে হবে। শুধু জেলার নাম না, ওই পাসপোর্ট অফিসের আশেপাশের ঠিকানা আপনাকে ব্যবহার করতে হবে এবং ওই ঠিকানার বিদ্যুৎ বিল এই ফর্মের সাথে অবশ্যই সংযুক্ত দিতে হবে, নয়তো কিন্তু জমা নিবে না। এই হলো নিয়ম। যেহেতু এই ব্যক্তি মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে জমা দিতে চান এবং তার ঠিকানা বর্তমান এবং স্থায়ী একই, তাই আমি টিক দিয়ে দিলাম। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যেহেতু এই ব্যক্তি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট নেবেন, অর্থাৎ 2 দিনে তিনি পাসপোর্টটি ডেলিভারি চান, তাই তিনি মুন্সিগঞ্জে জমা দিলেও তাকে আগারগাঁও থেকে ডেলিভারি নিতে হবে। ডেলিভারি স্লিপে কিন্তু বলা থাকবে আপনার পাসপোর্টটি কোথা থেকে ডেলিভারি হবে। জেলা অফিসগুলায় কিন্তু সুপার এক্সপ্রেস অর্থাৎ 1 দিন 2 দিনে যেই পাসপোর্টগুলো ডেলিভারি হয় সেগুলো কিন্তু ডেলিভারি দেয় না। এটি আপনারা জেনে নেবেন এবং আপনার ডেলিভারি স্লিপে লেখা থাকবে কোথা থেকে আপনার পাসপোর্টটি ডেলিভারি হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি এই পাতা থেকে সামনের দিকে এগিয়ে যাই। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, আমি 4র্থ ধাপে চলে আসলাম।
এই ধাপে সর্বপ্রথম আমাকে আইডি কার্ড নম্বরটি দিতে হবে। আমি এনআইডি কার্ড নম্বরটি এখানে দেই। এনআইডি কার্ড নম্বর দেওয়ার পরে একটু বাইরে ক্লিক করলাম। দেখুন ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, এনআইডি কার্ডের তথ্য চেক হয়ে এখানে ভেরিফাই চলে আসলো যে তার তথ্য পাওয়া গেছে, এনআইডি কার্ড থেকে তার তথ্য পাওয়া গেছে। এখানে অনেক সময় রেড সিগন্যাল আসবে, ডাটা নট ফাউন্ড। কী কী কারণে হতে পারে? একটি হলো সার্ভার বিজি থাকলে, আরেকটি হলো আপনি এই পেছনে পার্সোনাল ইনফরমেশনে যদি জন্ম তারিখটি ভুল দিয়ে আসেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ভেরিফাইটি দিবে না। তাই নির্ভুলভাবে আপনার কাজ এগিয়ে যেতে হবে। এরপরের প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? আপনার কি পূর্বের পাসপোর্ট আছে? হ্যাঁ আছে। যদি হ্যাঁ হয়, যদি না হয় তাহলে নো দিবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস। ইয়েসের পক্ষে আবার দুইটি আছে। একটি হলো ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট সবাই চেনেন, যে আগের যে বইটি ছিল সেই বইটা হলো এমআরপি পাসপোর্ট, আর বর্তমান যে ই পাসপোর্ট সেটা হলো এই ইপিপি, আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট। যে ব্যক্তির পাসপোর্টটি হারিয়ে গেছে এবং আমি ফর্ম ফিল আপ করতেছি, তার ই পাসপোর্ট ছিল, তাই তার পুরাতন পাসপোর্ট ই পাসপোর্ট এখানে আমি টিক দিলাম। আর যাদের ই পাসপোর্ট না এমআরপি তারা এখানে টিক দিবেন। একই বিষয়, শুধু টিকটি ভিন্ন। এরপর একটু নিচে আসি, আপনি কেন পাসপোর্ট করবেন প্রশ্ন করা হয়েছে। সিলেক্ট রি ইস্যু রিজন, রি ইস্যু করবেন আপনি পুনরায় যে পাসপোর্ট করতেছেন তার কারণ কি। এখানে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে লিস্ট ওপেন হবে। এখান থেকে আপনি নির্দিষ্ট কারণ উল্লেখ করবেন। এক্সপায়ার্ড, মেয়াদ শেষ হয়ে গেলে এক্সপায়ার্ড দিবেন, হারিয়ে গেলে লস্ট বা স্টোলেন দিবেন, তথ্য পরিবর্তন করতে চাইলে ডাটা চেঞ্জ দিবেন, ব্যবহার করার অযোগ্য হয়ে গেছে এমন হলে আনইউজেবল দিবেন, কোনো কারণ না থাকলে আদার্স দিবেন। যদিও আপনার হারানোর ক্ষেত্রে বাধ্যতামূলক লস্ট দিতে হবে, কারণ লস্ট সিলেক্ট না করলে আপনি জিডির এই অপশনগুলি আসবে না। অন্য ক্ষেত্রে একটির জায়গায় আরেকটি ভুলে দিয়ে ফেললে কোনো অসুবিধা হয় না। আমি প্র্যাকটিক্যাল দেখছি, কোনো অসুবিধা হয়নি কারো ক্ষেত্রে। যেহেতু এই ব্যক্তির পাসপোর্টটি হারিয়ে গেছে তাই আমি লস্ট দিলাম। আপনার পাসপোর্ট হারিয়ে না থাকলে আপনি লস্ট দিবেন না, এক্সপায়ার দিবেন। মেয়াদ শেষ হয়ে থাকলে এক্সপায়ার দিবেন। এমনও যদি হয় যে আরও 6 মাস মেয়াদ আছে, সেক্ষেত্রে আপনি এক্সপায়ার দিবেন, অথবা আদার্স দিবেন বা আনইউজেবল দিবেন, ব্যবহার করার যোগ্য না। অনেক সময় 6 মাস মেয়াদ আছে কিন্তু আপনি চাকরি বিষয়বিদে যাবেন, 2 বছর মেয়াদ থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওটা ব্যবহারযোগ্য না, আনইউজেবল হয়ে যায়, তখন আনইউজেবল দিতে হয়। কিন্তু একটির সাথে আরেকটি তেমন কোনো পার্থক্যই নেই, আপনার কার্যত ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। কিন্তু হারিয়ে গেলে লস দিতেই হবে, নয়তো এই জিডি নাম্বার চাইবে না। এরপর এখানে কি চেয়েছে, পুলিশ কেস নাম্বার উইথ জিডি নাম্বার। এখানে জিডি নাম্বারটি আমাদেরকে দিতে হবে। আমি এখানে জিডি নম্বরটি দেই। জিডি নম্বরটি আমরা কোথায় পাবো? এই যে জিডির মধ্যে যেটি থানা থেকে এন্ট্রি হয়েছে, এই যে এখানে জিডি নম্বরটি আমরা দেখে নিব যে জিডি নম্বরটি কত, সেটি আমরা এখানে বসে দিব। এরপর জেলার নাম, কোন জেলা থেকে আপনি জিডিটি করেছেন সেটি দিবেন। এরপরে কোন থানা থেকে জিডিটি করেছেন সেটি দিবেন। এরপর রিপোর্টেড ডেট, কত তারিখে জিডিটি করা হয়েছে সেটি দিতে হবে। এই জিডিটি 13 তারিখে করা হয়েছে, আমি 13 তারিখ দিলাম। এরপর প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, একটু আগে যে টিক দিয়েছেন আপনার ই পাসপোর্ট ছিল, এখন সেই ই পাসপোর্টের নাম্বারটি এখানে দিতে হবে। ই পাসপোর্টের নাম্বারটি আমরা এখানে দেই। দেওয়ার পরে বাইরে ক্লিক করতে হবে। অনলাইন সিস্টেম থেকে ভেরিফাই হবে যে এই পাসপোর্টটি তাদের রেকর্ডে আছে কিনা। যদি রেকর্ডে না থাকে তাহলে ওটি রেকর্ডভুক্ত করাইতে হয়। সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও দিব বা দিয়েছি, সেটি আপনারা দেখে নেবেন। পাসপোর্ট ফাউন্ড, কি এসেছে নিচে দেখুন। পাসপোর্ট থেকে পিতার নাম, মাতার নাম এবং এনআইডি কার্ড থেকে পিতার নাম, মাতার নাম, বাংলা এনআইডি কার্ডের তথ্যগুলি এসেছে এবং পাসপোর্ট থেকে পাসপোর্টের তথ্যগুলি এসেছে। আপনারা আরেকটি বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন যে দেখুন আমার এনআইডি কার্ড ভেরিফাই হয়েছে, এনআইডি কার্ড থেকে তথ্যগুলি এসেছে এবং পাসপোর্ট থেকে তথ্যগুলি এসেছে। এখানে এক নজর আমরা মিলিয়ে নেব যে এনআইডি কার্ডের জন্ম তারিখ কী আছে, পাসপোর্টের জন্ম তারিখ কী আছে। এনআইডি কার্ডে জন্মগত জেলা, পাসপোর্টে জন্মগত জেলা, পিতার নাম 2 জায়গায়, মাতার নাম 2 জায়গায়। অর্থাৎ আমরা পাসপোর্টের তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্যের মিল আছে না নাই আরেকবার রিভেরিফাই হয়ে গেল। সুন্দরভাবে এখানে চেক করে নেবেন বানান সহ। এখানে গাজী এসাহাক আছে, দেখা গেল এখানে মোহাম্মদ গাজী এসাহাক আছে, তাহলে কিন্তু ভিন্ন হয়ে গেল। সেক্ষেত্রে অঙ্গীকারনামা দিতে হবে এবং আইডি কার্ড বরাবর নাম চাইতে হবে। তাই এখানে এই বানানগুলা, উচ্চারণগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলি দেখে নেবেন। সব ঠিক আছে এই মর্মে আমি পরবর্তী ধাপে চলে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এখানে কিন্তু ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট, আরও পাসপোর্ট আছে, ওই অন্য কান্ট্রির আছে, অন্য দেশের আছে, সেই তথ্যের জন্য কোন দেশ থেকে আপনি পেয়েছেন সেগুলি দেওয়া যেতে পারে, কিন্তু লাগবে না। দেখা গেলো আপনি
বাংলাদেশে একটি পাসপোর্ট করতে চান কিন্তু আপনার কাছে একটি ইতালিয়ান পাসপোর্ট আছে, ইতালিয়ান নাগরিকত্ব আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ওই পাসপোর্টের তথ্যটি এখানে দিতে হবে। আমি দিলাম না কারণ এই ব্যক্তি নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম। প্যারেন্টিয়াল ইনফরমেশন, এই ধাপে পিতা এবং মাতার তথ্যগুলো দিতে হবে, নাম, পেশা এবং ন্যাশনালিটি, নাম, পেশা, ন্যাশনালিটি। পিতামাতার তথ্যগুলো আমরা দিয়ে দিই। প্রথমে পিতার নাম দিই। পাসপোর্টে যেভাবে বানান আছে হুবহু ওই ইংরেজি বানানটি কিন্তু এখানে দিতে হবে। আপনি নতুন করে বানান যদি ঘুরাইতে চান, আপনার যদি প্রয়োজন পড়ে সেটি ঘুরাবেন, সেক্ষেত্রে আপনাকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা কীভাবে লিখতে হয় আমার চ্যানেলেই পাবেন। পিতার পেশা, পিতা জীবিত নেই তাই আমি পেশা আদার্স দিয়ে দিলাম। যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে ফার্মার, প্রাইভেট সার্ভিস, ব্যবসায়ী, যার যে হিসেবে সেটি দিবেন। এই ব্যক্তির পিতা জীবিত নেই তাই আমি পেশা আদার্স দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশ দিলাম। এরপর পিতার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে দিতে হবে। এটি বাধ্যতামূলক নয়, এখানে লেখা আছে অপশনাল। এটি দেওয়া বাধ্যতামূলক নয়, দিলেও হবে না দিলেও হবে। আর যেহেতু ইনি মৃত ব্যক্তি তার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। এরপরে মাতার নাম এখানে দিতে হবে অ্যাজ পার এনআইডি, লিখছে অ্যাজ পার এনআইডি, আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। 100% আপনাকে দিতে হবে আইডি কার্ড অনুযায়ী। মাতার পেশা হাউস ওয়াইফ দিলাম, জীবিত আছেন হাউস ওয়াইফ দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশি। এরপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আমি দিলাম না, এটি অপশনাল। এরপর একটু নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম। স্পাউস ইনফরমেশন, বিবাহিত কিনা, সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তিনি ম্যারিড তাই ম্যারিড দিলাম। এরপরে তার স্ত্রীর নামটি আমি এখানে দিব। হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফের নাম, ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে দিবেন। তার পেশা হাউস ওয়াইফ। আর মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের পেশা আপনারা দিবেন, প্রাইভেট চাকরিজীবী হলে প্রাইভেট সার্ভিস, ব্যবসায়ী হলে বিজনেস, এছাড়া আদার্স যে যার যেই পেশা সেই অনুযায়ী দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি। স্পাউসের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সেটিও কিন্তু অপশনাল, জরুরি না, দিতেও পারেন নাও দিতে পারেন, জরুরি না। এখানে বলে দিছে পাসপোর্ট অধিদপ্তর। অনেক সময় পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে গেলে কিন্তু গ্রাহকদের বলে যে আপনি বাবা মার আইডি নাম্বার আনলেন না কেন, স্পাউসের আইডি নাম্বার লিখেন নাই কেন। তখন তাদেরকে বলবেন যে কর্তৃপক্ষ বলে দিছে দিলেও হবে না দিলেও হবে, আপনারা দিতে বাধ্য করতে পারবেন না। প্রমাণ আমি কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার গ্রাহকদের এইভাবে বলে দিই, গ্রাহকরা সেইভাবে ফেস করে এবং তাদের সামনে ওইভাবে বুঝায় বলতে পারলেই হয়ে যায়, বুঝে না বলতে পারলেই অসুবিধা। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে গিয়ে পরবর্তী ধাপে চলে আসলাম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাধারণভাবে বিষয়টি নিয়েন না, আমি শর্টকাটই আপনাদেরকে বলতেছি। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে অবশ্যই হাজব্যান্ড হলে স্ত্রীর নামটি, মোট কথা স্পাউস দিবেন। বিবাহিতদের ক্ষেত্রে স্পাউস দিবেন। কেন দিবেন? কারণ আপনি বিবাহিত, আপনার স্ত্রীর নামটি অবশ্যই আপনার পাসপোর্টে যদি দেখতে চান তাহলে আপনাকে এটি দিতে হবে। বর্তমান পাসপোর্টে কিন্তু স্বামী স্ত্রীর নাম উঠিয়ে দিয়েছে, এটি কিন্তু দেখায় না। এজন্য আপনাকে এভাবে জরুরি যোগাযোগের জায়গায় তার নামটি রেখে আপনি ভিউ করাইতে পারবেন, তখন পাসপোর্টে আপনার এই নামটি দেখাবে। আমি একটি পাসপোর্টের দেখাই আপনাদেরকে। দেখুন এখানে কি আছে, নাম, পিতার নাম, মাতার নাম, এরপরে কি আছে লিগ্যাল গার্ডিয়ান নেম, অভিভাবকের নাম। এখানে ছিল স্পাউস নেম, স্বামী স্ত্রীর নামের ঘরটি লিগ্যাল গার্ডিয়ান হিসেবে দেয়া হয়েছে। এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি আমি স্পাউসকে দেই, হাজব্যান্ডের বা ওয়াইফকে দেই, তাহলে সেই নামটি এখানে চলে আসলো। এতে করে দুটি সুবিধা হলো, একদিকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে স্পাউস নিযুক্ত হলো, আরেকদিকে তার নামটিও এখানে দেখা গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য স্পাউসটি বাধ্যতামূলক আপনারা ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে সিলেক্ট করবেন। আর যারা বিবাহিত না তাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বাবাকে দিবেন, মেয়েদের ক্ষেত্রে বাবাকে দিবেন বা মাকে দিবেন, যাকে ইচ্ছে আপনারা দিবেন। এরপরে স্পাউসের ঠিকানা, প্রথমে জেলা, এরপরে গ্রাম, এরপরে ডাকঘর, এরপরে থানা, এরপরে মোবাইল নাম্বার। ইমেল অ্যাড্রেসটি অপশনাল, জরুরি না, এই ইমেল অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে না, অপশনাল। অপশনালগুলো আমার দেওয়ার প্রয়োজনে আমি মন চাইলে দিতে পারি, না মন চাইলে আমি দিব না। এরপর নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই ধাপে এসে পাসপোর্টে কিছু অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। কয় পাতা বিশিষ্ট নেবেন, কতদিন মেয়াদি নেবেন। আমি 48 পাতা বিশিষ্ট নিব এবং মেয়াদ নিব 10 বছর মেয়াদি। দেখুন এখানকার ক্লিকের উপর আমার এখানে টাকার অ্যামাউন্টটি সেট হইতেছে। আমি যদি 5 বছর মেয়াদি নিই তাহলে ব্যাংকে টাকা জমা দিতে হবে 4025 টাকা। যদি 10 বছর মেয়াদি নিই 5750 টাকা জমা দিতে হবে। আবার আপনি চাইলে পাতা বাড়ায় নিতে পারেন, 48 পাতার পরিবর্তে 64 পাতা যদি চান, তাহলে 10 বছর মেয়াদিটা পাচ্ছেন 8050 টাকা আপনার ব্যাংক জমা বেড়ে গেল। এভাবে করে আপনি আপনার পছন্দ মতো চয়েস করবেন যে কোনটি আপনি চান।
আমি এই ব্যক্তির 48 পাতার 10 বছর মেয়াদি সিলেক্ট করলাম, 5,750 টাকা এখানে দেখাইতেছে, কিন্তু আমার ব্যাংক জমা দিতে হবে 10,350 টাকা। সেটি কোথায় পাবো? এক ধাপ এগিয়ে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে গেলাম। এবার খেয়াল করুন যে রেগুলার ডেলিভারি, এই যে দেখেন এখানে মাউসটি ধরলে কি আসতেছে? ডেলিভারি টাইম 15 ওয়ার্কিং ডেজ, 15 কার্য দিবস। এটা গেল রেগুলার ডেলিভারি, নর্মাল প্রসেস, স্লো গতিতে আসবে, 21 দিনে, 17 থেকে 20 দিনে হয়ে যায়। এরপর এক্সপ্রেস ডেলিভারি, এটাতে ক্লিক করলে দেখুন 8,050 টাকা ব্যাংক জমা সেট হয়ে গেল, আর রেগুলার ডেলিভারি 5,750 টাকা। এক্সপ্রেস গতি হলো 7 ওয়ার্কিং ডে, 7 কার্য দিবস, সাথে শুক্র শনিবার 2 বার যোগ হবে, পাসপোর্ট হাতে পেতে পেতে 10-11 দিন লেগে যায়। যেহেতু অতি আর্জেন্ট লাগবে, সুপার এক্সপ্রেস ডেলিভারি, এখানে টিক দিলাম। দেখুন 10,350 টাকা এটি ডেলিভারি টাইম। দেখুন 2 ওয়ার্কিং ডে, যে মাউস টেনে 2 ওয়ার্কিং ডে। এরপর একটু নিচে আসি, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই 2 ওয়ার্কিং ডে ডিপেন্ড করবে আপনি বৃহস্পতিবার জমা দিলে, শুক্র শনি কিন্তু বাদ, তখন রবি সোম কাউন্ট হবে, আপনি সোমবার পাবেন। বৃহস্পতিবার জমা দিলে আপনি সোমবার পাবেন, বিষয়টা এমন। অনেক সময় রবিবার বিকালেও পেয়ে যেতে পারেন। পরবর্তী ধাপে আসার পর আমার কাছে টোটাল ফর্মের একটি প্রিভিউ দেওয়া হয়েছে, পুনরায় আবার চেক করার জন্য। কোথাও কোনো একটি বিষয়ে যদি আমি মিস্টেক করি, ভুল করি, তাহলে দেখুন এডিট বাটন রয়েছে, প্রত্যেকটা সেকশনেই কিন্তু এডিট বাটন রয়েছে। আমি এই সেকশনে যদি ভুল করি তাহলে এডিট বাটনে ক্লিক করে এই যে আমি এই সেকশনটি ঠিক করতে পারবো, ঠিক করে সেভ বাটনে ক্লিক করতে পারবো। সেভ বাটনে ক্লিক করে আবার এখানে চলে আসবো। আবার যে কোনো একটা সেকশনে গেলাম, এদিক দিয়ে ক্লিক করে করেও কিন্তু আমি চেক করতে পারবো, বাম দিকে ক্লিক করে করেও আমি চেক করতে পারবো। কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আবার এই পাতাটিতে আসতে হবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি কি করব, একটু নিচে এসে এখানে একটি টিক দিব, ডিক্লারেশন। আপনি শপথ করতেছেন এবং যা দিয়েছেন সব তথ্য সঠিক দিয়েছেন, কোনো তথ্য গোপন করে নাই, আইনগত সব কিছু মেনে নিয়েছেন, এই মর্মে এই টিকটি দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করলাম। কনফার্ম প্রসিড টু পেমেন্ট, হ্যাঁ এক ধাপ এগিয়েছে। দেখুন এখন এডিট বাটনগুলো কিন্তু এখানে নেই, আবার টিক দিতে হবে। টিক দিয়ে প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। ওকে, এই ধাপে আসলো। এই ধাপ থেকে আমরা অফলাইন পেমেন্ট সিলেক্ট করব। অনলাইন পেমেন্টে কখনোই যাবে না, অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। পেমেন্ট কিন্তু অনলাইনেই হবে, একটু পরে আমি অনলাইনেই পেমেন্ট করা দেখাবো, কিন্তু এই ফর্মের মধ্য থেকে না, এই ফর্মের ভিতর দিয়ে না। এই ফর্মের ভিতর দিয়ে আমরা পেমেন্ট করলে একটু অসুবিধা হয়, চালান পেতে অসুবিধা হয়, নানান অসুবিধার সম্মুখীন অনেকেই হয়েছেন। তাই এই ফর্মের ভিতর দিয়ে আপনারা পেমেন্ট দিবেন না, ফর্ম থেকে বের হয়ে যাবেন। এরপরে আমি অনলাইনে পেমেন্ট করা দেখাবো, এখনই দেখাবো। অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেল। ফর্মটি কোথায়? এখান থেকে দুইটি জিনিস আমি প্রিন্ট করব। প্রিন্ট সামারিতে ক্লিক করব। প্রিন্ট সামারিতে ক্লিক করে এই পেজটি প্রিন্ট নিব। এটা কাভার পেজ, পাসপোর্টের ফর্মের 3 পাতার ফর্মের এটি কাভার পেজ, এটি সহ 4 পাতা। এখান থেকে ডাইরেক্ট প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করেও নিতে পারি। আমি একটু সেভ করে নিলাম, এখানে সেভ এস পিডিএফ, সেভ বাটনে ক্লিক করে একটু সেভ করে নিলাম। ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে গেল। এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এখানে ক্লিক করলে মূল ফর্মটি ডাউনলোড হয়ে গেল। এই যে দেখুন মূল ফর্মটিতে ক্লিক করি, মূল ফর্মটি ওপেন করি। 3 পাতা বিশিষ্ট পাসপোর্টের ফর্ম, এখানে আপনার সকল তথ্যগুলি চলে এসেছে। এখানে কিন্তু ওখানে ফিল আপ করছি একরকম, এখানে ভিউটা আরেক রকম, এই পার্থক্য। এখানে সব তথ্য আছে, নাম, পিতার নামে যে ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্পাউস নেম, ওয়াইফের নাম এবং জরুরি যোগাযোগের নাম এবং জিডির তথ্য। 3য় পাতা, এখানে একটি স্বাক্ষর দেবেন, প্রিন্ট করে এখানে স্বাক্ষর দেবেন। এই 3 পাতা প্রিন্ট দিবেন এবং সামারি পেজ প্রিন্ট দিবেন। এই যে সামারি পেজ প্রিন্ট দিবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, ফর্মটি সাবমিট করার আগে কিন্তু আমাদের কাছে কোনো ডেট টাইম চায় না। আমি কয় তারিখে জমা দিতে চাই, কতটা বাজে জমা দিতে চাই, কেন চায় নাই? মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে এটি লাগে না, এই জন্য চায় নাই। আমি যদি ঢাকায় দিতাম তাহলে শিডিউল লাগতো, কত তারিখে কখন জমা দেবো সেটি আমাকে সিলেক্ট করতে হতো। ওটা অটোমেটিক আসবে, দেখলেই বুঝবেন, কঠিন কিছু না। আপনারা ওই মতো সিলেক্ট করে দিবেন। কি হলো, আমার পাসপোর্টের ফর্ম ফিল আপ করা শেষ। ও সামারি শিটটা আরেকবার দেখে আপনাদেরকে। সামারি শিটে একটু শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখুন এই সামারি শিটের নিচের দিকে এসে খেয়াল করুন যে 10,350 টাকা ব্যাংক জমা দিতে হবে। এটা কিন্তু এখানে বলা আছে। পাসপোর্টের ধরন ডেলিভারি সার্ভিস সুপার এক্সপ্রেস, অতি আর্জেন্ট গতি, 48 পাতা, 10 বছর মেয়াদি। এটা হলো কাভার পেজে এই তথ্যগুলো থাকে। এবং পাসপোর্টের ফর্মটি কোথায় এনরোল করবেন, কোথায় ফিঙ্গার দিবেন, মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিস, এই ঠিকানাটি এখানে থাকবে। আর রেজিস্ট্রেশনের তারিখ, রেজিস্ট্রেশন এক্সপায়ারেশন, রেজিস্ট্রেশন কত তারিখ পর্যন্ত এই ফর্মের মেয়াদ থাকবে? 31 জানুয়ারি 2026। আজকে 15 জুলাই 2025, 6 মাস মেয়াদ দিয়েছে এই ফর্মটির। আমি
6 মাসের মধ্যে এই ফর্মটি জমা দিতে পারবো। যদি কোনো কারণে ব্যস্ততায় আমি পাসপোর্ট এখন করতে চাই না, সিদ্ধান্ত নিচ্ছি এখন পাসপোর্ট করব না, আমার একটু পরে করি, এখন জরুরি না, আমি অযথা করে মেয়াদটি শেষ করব না, আমি 5 মাস পরে করি, রেখে দিতে পারবেন। ফর্মের মেয়াদ শেষ হবে না। ব্যাংক জমাও যদি দেন তাহলেও মেয়াদ শেষ হবে না। যদি এমন হয় যে পাসপোর্ট করবেনই না, ফর্ম বাদ হয়ে যাক, অসুবিধা নেই, আপনার ব্যাংক জমা বাদ হবে না। ব্যাংক জমা অনেক দিন চলবে, অনেক বছর চলবে। আর কত তারিখে রেজিস্ট্রেশন করে? আজকে 15 তারিখ, 15 জুলাই, 15 তারিখে ফর্মটি তৈরি করেছি, তাই এই তারিখটি এখানে রয়েছে। আর উপরে কি রয়েছে? পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট, শুধু নাম থাকবে আর জন্ম তারিখ থাকবে। আর এই ফর্মের একটি সিরিয়াল নাম্বার থাকবে, যেটাকে আমরা ওয়াইডি নাম্বার বলি, রেজিস্ট্রেশন নাম্বার। ফর্ম এটি থেকে কেটে দিলাম। এখন আমি ব্যাংক জমা যাই, পাসপোর্টের ফিস পেমেন্ট করব 10,350 টাকা অনলাইনের মাধ্যমে। ব্যাংক চালান কাটবো, কীভাবে কাটবো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা মূল বিষয়গুলি বুঝতে পারতেছেন যে একটি সুপার এক্সপ্রেস পাসপোর্ট পাওয়ার জন্য দুই কার্য দিবসে বা 1 কার্য দিবসেও পেয়ে যেতে পারেন। এমন পাসপোর্ট পাওয়ার জন্য কীভাবে স্টেপগুলি আগাতে হবে সেগুলি শিখতে পারতেছেন। আমি এখানে চালান লিখব, চালান লিখে গুগলে এন্টার দিলাম। চালান লিখে এন্টার দেওয়ার পরে একটু নিচে আসেন, দেখুন যে চালান.gov.bd এটিতে যেতে হবে। training.finance.gov.bd এটিতে কিন্তু যাবেন না, চালান.gov.bd এই লিঙ্কে যাবেন। আমি এই লিঙ্কে গেলাম। লিঙ্কে ক্লিক করলে চালানের এই সাইটটিতে চলে আসবেন। এই সাইটটি আপডেট করা হয়েছে গত 1 সপ্তাহ যাবৎ। আমি 15 জুলাই আজকের ভিডিওটি তৈরি করতেছি। একটু নিচে এসে পাসপোর্ট ফি এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমরা পাসপোর্টের ফি জমা দিব। এখানে ক্লিক করলাম। পাসপোর্টের ফি, আবেদনের প্রকৃতি 48 পাতা বিশিষ্ট পাসপোর্ট, সেটিতে ক্লিক করলাম। এরপর বিতরণের প্রকৃতি, কতদিনে আমি পাবো। আমি চাই যত কম কার্যদিবস রয়েছে, এখানে 3 কার্যদিবস রয়েছে, এখানে 2 কার্যদিবস নাই জমা দেওয়ার জন্য, অসুবিধা নেই, আপনারা 3 কার্যদিবস, এই যে 10 বছর মেয়াদি অতীব জরুরি পাসপোর্ট 3 কার্যদিবস, 3 কর্মদিবস, এখানে আমি ক্লিক করলাম। টেনশনের কোনো কারণ নেই, এটি আপনি 2 কর্মদিবসেই পাবেন। একটু নিচে আসি, 9,000 টাকা পাসপোর্টের ফি এবং দেশজ পণ্য ও সেবার উপর মূসক মানে ভ্যাট 1350 টাকা, সর্বমোট 10,350 টাকা। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করব। এই দুটি তথ্য দেওয়ার পরে আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। এরপর একটু নিচে আসি, নিচে এসে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এবং এই লেখাটি এখানে লিখে এরপরে মোবাইল নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিতে পারি, নাও দিতে পারি, অসুবিধা নেই। এরপরে কোন মাধ্যমে পেমেন্ট করব, কোন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করব অথবা কোন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, সেটি সিলেক্ট করে আমরা পেমেন্টটি এখনই সম্পন্ন করব। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি এখানে আমি দেই। জন্ম তারিখটি দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে আগে আমাকে সাল দিতে হবে, এখান থেকে সাল দিলাম। এরপরে মাস দিব, এরপরে দিন দিব। এরপরে এখানে ক্যাপচা কোডটি লিখব। এখানে যে অক্ষরগুলি রয়েছে হুবহু ওই অক্ষরগুলি লিখতে হবে, ছোট বড় হাতের অক্ষর মিলিয়ে নেবেন। এরপরে চেক এনআইডিতে ক্লিক করব। দেখুন একটি এরর এসেছে, অর্থাৎ এনআইডি কার্ডের সাথে সার্ভার কানেক্ট হইতেছে না, এনআইডি কার্ড ভেরিফাই নিতেছে না। কি করব? অন্যান্যতে যাব। অন্যান্যতে গিয়ে শনাক্তকরণ নাম্বার এখানে দিব। শনাক্তকরণ নাম্বার মানে এনআইডি কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। এরপরে নাম দিতে হবে, যে নামে আমি পাসপোর্ট ফর্ম করেছি, অর্থাৎ যে নামটি এনআইডি কার্ডে রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে। ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আবার অসুবিধায় পড়বেন। কিভাবে চালান সংশোধন করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলেই ভিডিও পাবেন। এরপরে এখানে থানা এবং জেলার নামটি দিব, শ্রীনগর, মুন্সিগঞ্জ দিলাম। এরপরে এখানে মোবাইল নম্বর দিব, ইমেল অ্যাড্রেস প্রয়োজন নেই। এরপরে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, অনলাইন ব্যাংকিং আপনি যেই ব্যাংকের মাধ্যমে দিতে চান, ব্র্যাক ব্যাংক, সব ব্যাংকই রয়েছে, ব্যাংকের নাম সিলেক্ট করবেন। এরপরে ব্যাংকের কার্ড নাম্বার, পিন নাম্বার দিলে কিন্তু আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। আমি মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করব, তাই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। এরপরে বিকাশে ক্লিক করলাম, নগদ রকেটও রয়েছে। এরপরে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার আগে দেখবেন নামটি ঠিক লিখেছেন কিনা, ভুল হলে পাসপোর্টের ফিঙ্গার হবে না, সংশোধন করতে হবে। সংশোধন সহজেই করা যায়, সেই নিয়ম জানতে চাইলে কমেন্টে মেসেজ দিন, আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, ভিডিও তালিকাও পেয়ে যাবেন। সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলাম। এরপরে আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান? হ্যাঁ দিলাম। বিকাশ গেটওয়ে চলে আসলো, বিকাশ পেমেন্ট গেটওয়ে, প্রসিড বাটনে ক্লিক করব। এখানে 10,350 টাকার সাথে 30 টাকা সার্ভিস চার্জ নেবে বিকাশ, 10,380 টাকা আমাদের অ্যাকচুয়াল পেমেন্ট বিকাশ থেকে কেটে নেবে। প্রসিড বাটনে ক্লিক করলাম। যেই বিকাশ অ্যাকাউন্টে 10,380 টাকা রয়েছে সেই নম্বরটি আমি এখানে লিখব, লিখে কনফার্ম বাটনে ক্লিক করলে ওই বিকাশে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার একটি ওটিপি যাবে। এই ওটিপিটি আমাকে এখানে দিতে হবে।
দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করে বিকাশের পিন নম্বরটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ব্যাংক চালানটি চলে আসবে। এই অবস্থায় কোনো রিফ্রেশ, কোনো কাটাকাটি কোনো কিছুই করবেন না। চালান না পেলে টাকা কেটে নিয়েছে, চালান দেয় নাই, এই ধরনের সমস্যারও কিন্তু সমাধান রয়েছে। আপনারা জানতে চাইলে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব। আমরা কিন্তু ব্যাংক চালানো পেয়ে গেলাম। এখানে ডাউনলোড বাটন রয়েছে, একটু ডাউনলোড করে নিরাপদভাবে সংরক্ষিত করে রাখলাম। এরপরে প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা প্রিন্ট করে দেব। মোবাইলের মেসেজেও কিন্তু এই চালান নাম্বার চলে গেছে। এই যে যেখানে যে চালান নম্বরটি আছে সেটি কিন্তু আমাদের মোবাইলের মেসেজেও চলে গেছে। এটি হারিয়ে গেলে আমরা যে গুগলে দেখুন এই চালান রয়েছে, এই চালানে ক্লিক করলে এই যে চালান ভেরিফিকেশন, এই দেখুন অনলাইন চালান ভেরিফিকেশন, এখান থেকে ওই চালান নাম্বার দিয়েও কিন্তু আপনার ভেরিফাই করে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ব্যাংক জমা হয়ে গেল। কি পেলাম আমি একটু বলি আপনাদেরকে। আমি ব্যাংক জমা পেলাম, আমি ফর্ম পেয়ে গেলাম, কভার শিটও পেয়ে গেলাম, এনআইডি কার্ডের ভেরিফাই কপি, পাসপোর্টের কপি এবং জিডির কপি। এর বেশি আর কিছু লাগবে না পাসপোর্ট ইস্যু করার জন্য। আপনারা এগুলা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিবেন। যেহেতু সুপার এক্সপ্রেস 2 দিনে ডেলিভারি আনতে হবে আগারগাঁও থেকে, এটি খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয় হলো হারানো বই, লস সার্কুলার এন্ট্রি করতে হয়। লস বইয়ের ক্ষেত্রে লস সার্কুলার এন্ট্রি করতে হয়। এই বিষয়টি একটু খেয়াল করে শুনুন। যার বই হারায়নি তিনি জমা দিবেন, 1 থেকে 2 কার্য দিবসে বই পেয়ে যাবেন। তার কোনো ঝামেলা নেই, শুধু ফিঙ্গার করবেন, বইটি পেয়ে যাবেন। যার হারানো বই, বাংলাদেশের হারানো বইয়ের তালিকায় তার এই হারানোর বিষয়টি এন্ট্রি করতে হয়, যাকে লস সার্কুলার এন্ট্রি করা হয়। লস সার্কুলার এন্ট্রি করার জন্য কিন্তু 1 থেকে 2 দিন বাড়তি সময় লাগে পাসপোর্ট অফিসের। সেক্ষেত্রে আপনার বইটি কিন্তু 4 দিন লেগে যেতে পারে, 3 থেকে 4 কর্মদিবস লেগে যেতে পারে। এটি যদি আপনাকে আগে থেকে জানা থাকতে হবে। আশা করি আপনাদেরকে আমি পরিপূর্ণ বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। একটি ডেলিভারি স্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফিঙ্গার দেওয়ার পরে আপনারা এই ধরনের একটি ডেলিভারি স্লিপ পাবেন। এটাতে দেখুন রেগুলার লেখা আছে, আপনাদেরটা লেখা থাকবে সুপার এক্সপ্রেস লেখা থাকবে। সুপার এক্সপ্রেস, এখানে আপনাদের ওই টাকার অঙ্ক লেখা থাকবে 10,350 টাকা। আর এখান থেকে আপনারা আরেক নজর চেক করে আসবেন পাসপোর্ট অফিস থেকে বের হওয়ার আগে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, মেল ফিমেল, জন্ম তারিখ, আগের পাসপোর্ট নাম্বার ইত্যাদি ঠিক রয়েছে কিনা। পরে যে ফর্ম ফিল আপ করছে সে ভুল করলে তার ভুল ধরতে পারবেন। কিন্তু আগে তো আপনাকে নিজের সেফটি হিসাব করতে হবে, যে জমা দিয়েছেন ওই মুহূর্তে চেক দেন। নিজে না বুঝলে, না পড়তে পারলে আরেকজনকে দিয়ে চেক করান যে ভাই আমার এই যে পাসপোর্ট ফর্মটা ঠিক আছে কিনা। জমা দেওয়ার পরও যদি কোনো ভুল পান সাথে সাথে আপনি তাদেরকে ইনফর্ম করতে পারবেন, ইনস্ট্যান্ট ঠিক করে দিবে। সুপার এক্সপ্রেস যেহেতু বেশি দেরি করলে অসুবিধায় পড়বেন, কারণ এটি পাসপোর্ট অফিস থেকে সাবমিট করে দিলেই কিন্তু এটা বই প্রিন্টে চলে যাবে, অনুমোদন হয়ে যায় তাড়াতাড়ি। তাই এগুলো একটু খেয়াল রাখবেন। ভুল হয়ে গেলে অনেক টাকার বিষয়, 10,350 টাকার বিষয়। এই জন্য খেয়াল রাখবেন যে আপনার সুপার এক্সপ্রেস ডেলিভারি স্লিপগুলা পরিপূর্ণভাবে ভালোভাবে গুরুত্ব সহকারে চেক করবেন, কোনো ভুল আছে কি না। সব কিছু ঠিক থাকলে বাসায় চলে আসবেন। এরপরে অনলাইনে চেক দিবেন পাসপোর্টটি রেডি হয়েছে কি না। যদি রেডি হয় কিভাবে চেক দিবেন সেই ভিডিও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, যে কীভাবে চেক দিতে হয়। রেডি ফর ইস্যুয়েন্স আপনার মোবাইলে চলে আসবে, মোবাইলে নাও আসতে পারে। রেডি ফর ইস্যুয়েন্স অনেক সময় আসে না, ওই মোবাইলের আশায় না থেকে আপনি যেখান থেকে ফর্মটি করেছেন আপনি অনলাইনে গিয়ে কিভাবে চেক দিবেন দেখিয়ে দেই। ই পাসপোর্টের ওয়েবসাইটে যাবেন, দেখুন চেক স্ট্যাটাস, এখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি লিখবেন, জন্ম তারিখ লিখবেন, আই এম হিউম্যানে ক্লিক করবেন, চেক দিবেন। অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন? এই যে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এই যে এখানে যে নাম্বারটি রয়েছে এই নম্বরটি এখানে দিবেন। রেডি ফর ইস্যুয়েন্স এটি লেখা আসলে আপনি গেলেই নিয়ে আসতে পারবেন। রেডি ফর ইস্যুয়েন্স লেখা থাকলে নিয়ে আসতে পারবেন। এর আগে অনেকগুলো স্টেপ আছে, ওগুলা আপাতত আমি এই ভিডিওতে এত ডিটেলস বললাম না। আশা করি আপনাদেরকে মূল বিষয়টি আমি বোঝাতে সক্ষম হয়েছি, কিভাবে একটি বই হারিয়ে গেলে অথবা না হারিয়ে থাকলেও আপনারা দ্রুত গতিতে একটি ই পাসপোর্ট পাবেন। যাদের বই হারিয়েছে তারাও এই নিয়মে পাবেন, যাদের বই হারায়নি দ্রুত পেতে চান তারাও পাবেন, যাদের এখনও কোনো পাসপোর্ট নেই একবারে ফ্রেশ নতুন পাসপোর্ট করতে চান তারাও কিন্তু এই নিয়ম। তাদের ক্ষেত্রে জিডি লাগবে না, পুরাতন বই লাগবে না, নিয়ম কিন্তু একই। আরেকটি বিষয়, বই ডেলিভারি আনতে গেলে অবশ্যই পুরাতন পাসপোর্টটি নিয়ে যাবেন। জমার ক্ষেত্রেও কিন্তু পুরাতন পাসপোর্টটি নিয়ে যাবেন, সাথে কিন্তু আপনাকে আপনার বইটি দেখাইতে হবে। যার বই নিয়ে হারিয়ে গেছে সে জিডি দেখাবেন, আর যার বই আছে নতুন বই করবেন মেয়াদ শেষ হয়েছে তার কিন্তু অবশ্যই পুরাতন পাসপোর্টটি এবং অরিজিনাল আইডি কার্ডটি সাথে থাকতে হবে। এই যে তালিকা দেখিয়েছি এই তালিকার সাথে আপনার অরিজিনাল আইডি কার্ডটি এবং আগের অরিজিনাল বইটি যদি থাকে তাহলে ওখানে নিয়ে যেতে হবে, যাদের হারায়নি তাদের ক্ষেত্রে।
আর যারা একবারে নতুন কোনো পাসপোর্টই নেই, হারানো তো মূল বিষয় না, যাদের পাসপোর্টই নেই একবারে ফ্রেশ নতুন পাসপোর্ট করবেন, তারাও কিন্তু এই ধরনের সুপার এক্সপ্রেস মোডে ফর্ম করতে পারবেন। এটি মাঝে মাঝে বন্ধ করে দেয়, চালু করছিল, বন্ধ আছে, আবার চালু করবে, হয়তো চালু আছে। ওই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই আইডি কার্ড দিয়ে আবেদন করতে হয়। আর যারা একবারেই নতুন পাসপোর্ট এখনও করেন, তারাও কিন্তু এই সিস্টেমে পাসপোর্ট করতে পারবেন। ফর্ম ফিল আপ করতে গেলেই ওখানে যদি ব্যাংক জমার অপশনটি অ্যাক্টিভ হয়, 10,350 টাকা সুপার এক্সপ্রেস টিকটি দিতে পারেন, তাহলেই আপনি 2 দিনে নতুন পাসপোর্টও পেয়ে যাবেন। এই সিস্টেমও কিন্তু চালু আছে বর্তমানে। আশা করি 10 বছর মেয়াদি ই পাসপোর্ট দ্রুত গতিতে 2 দিনে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুকে ফলো দিয়ে সঙ্গেই থাকুন, নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিষয়ে আপডেট পেতে সঙ্গে থাকুন, এবং শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি আপনার কাজে, নিজের কাজে এবং আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজনের কাজে লাগাতে আপনার সহজ হয়। এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের জন্য এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার লিস্টে আছে। আমি ব্যস্ততার কারণে দিতে পারতেছি না, দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন আমি এই ব্যস্ততার মাঝে যেন আপনাদের জন্য ভিডিও দিতে পারি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।